স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। এই অধ্যায়ের যে টপিকটা বাকি ছিল সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম নিয়ে এবং অনুশীলনীতে যে কাঠামোবদ্ধ প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। আমরা যে মৌলগুলো দেখি পর্যায় সারণীতে, তাদের ধর্মগুলো নির্ভর করে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর। সর্বশেষ কক্ষপথে যে কয়েকটি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সে কয়টি ইলেকট্রন যদি ওই শক্তি স্তরে থাকে তাহলে সেই কক্ষপথ পূর্ণ থাকে। সাধারণত আমরা জানি প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকতে পারে এবং দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক সেই কয়টা ইলেকট্রন যদি কোনো শক্তি স্তরে থাকে তাহলে সেই কক্ষপথকে পূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এবং যখন কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেই পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয়। এখানে দুটো উদাহরণ দেওয়া হয়েছে, একটা হচ্ছে হিলিয়াম পরমাণু আর দ্বিতীয় ছবিটা হচ্ছে নিয়ন পরমাণুর। হিলিয়াম এবং নিয়ন এই দুটোই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? যে সকল মৌলের শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ তাদের নিষ্ক্রিয় গ্যাস বলে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 2, অর্থাৎ হিলিয়ামের 2টি ইলেকট্রন রয়েছে। প্রথম কক্ষপথে দেখতে পাচ্ছি আমরা হিলিয়ামের 2টি ইলেকট্রন এবং নিয়নের পারমাণবিক সংখ্যা 10, অর্থাৎ নিয়নের 10টি ইলেকট্রন রয়েছে। নিয়নেরও শেষ কক্ষপথে দেখা যাচ্ছে 8টি ইলেকট্রন রয়েছে। প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সেহেতু হিলিয়াম পরমাণু বেশ স্থিতিশীল বা নিষ্ক্রিয়। হিলিয়াম পরমাণুরও প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে। প্রতিটি পরমাণুই এরকম স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। পর্যায় সারণীতে আমরা যেসব মৌলগুলো দেখি প্রত্যেকটা মৌলই স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। এই মৌলগুলো মূলত আধান নিরপেক্ষ, এদের কোনো আধান নেই, কিন্তু এরা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে এই মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। এখানে আমরা কয়েকটা নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ দেখতে পাচ্ছি: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সাধারণ অবস্থায় এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এবং অন্য কোনো মৌলের সাথেও এরা বিক্রিয়া করে না বা ইলেকট্রন শেয়ার করে না। এজন্য এই মৌলগুলোকে বলা হয় এরা অনেক অভিজাত শ্রেণীর এবং এদেরকে নোবেল গ্যাসও বলা হয়। প্রত্যেকটা মৌলই চেষ্টা করে এই নিষ্ক্রিয় গ্যাসের মতো বা নিষ্ক্রিয় মৌলগুলোর মতো অনেকটা অভিজাত শ্রেণীর হওয়ার বা অনেকটা স্থিতিশীল অবস্থায় থাকার। এই স্থিতিশীল অবস্থায় থাকার জন্যই এই মৌলগুলো হয় তাদের প্রয়োজন অনুসারে ইলেকট্রন ত্যাগ করে বা তাদের প্রয়োজন অনুসারে একটা বা 2টি ইলেকট্রন গ্রহণ করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পর্যায় সারণী। এই পর্যায় সারণীর যে 18 নম্বর রোটা দেখতে পাচ্ছ, কলমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় মৌলগুলোর কলাম। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর এর নিচে আছে রেডন। এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এদের সর্বশেষ কক্ষপথে
ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এবং এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। একটি পরমাণুর শেষ কক্ষপথ বা শক্তি স্তরে প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে তাহলে কি হবে? শেষ কক্ষপথে অনেক সময় দেখা যায় যে প্রয়োজনের থেকে বেশি একটা বা দুইটা ইলেকট্রন থাকতে পারে, আবার একটা বা দুইটা ইলেকট্রন কমও থাকতে পারে। তখন কি করে, যখন বেশি থাকে তখন তারা সেটা বর্জন করে দেয়, এবং যখন কম থাকে তখন তারা আরেকটা মৌলের থেকে সেই ইলেকট্রন ভাগাভাগি করে নেয় বা গ্রহণ করে নেয়। ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা পরমাণুকে ইলেকট্রন দিয়ে পরমাণুর সাথে ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়। যেমন সোডিয়াম পরমাণুর কথা ধরা যাক, এর প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে। তৃতীয় শক্তি স্তরে মাত্র 1টি ইলেকট্রন থাকায় এটি স্থিতিশীল নয়। এই তৃতীয় শক্তি স্তরে এই একটা ইলেকট্রন থাকায় এই সোডিয়াম পরমাণুটা স্থিতিশীল নয়। সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন অন্য পরমাণুকে দিয়ে দিতে পারে তাহলে সোডিয়াম পরমাণুটি প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। এটি একটি স্থিতিশীল অবস্থা। এই সোডিয়াম পরমাণুটা যদি উপরের এই নিয়ন গ্যাসের মতো একটা স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, যেমন নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এর প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ নিয়ন গ্যাস একটা খুব স্থিতিশীল অবস্থায় রয়েছে। সোডিয়াম পরমাণু যদি সেরকম স্থিতিশীল অবস্থায় থাকতে চায় তাহলে তার এই তৃতীয় পরমাণুর এই একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। যখন সোডিয়াম পরমাণু বা মৌল হিসেবে থাকে তখন সে হচ্ছে আধান নিরপেক্ষ, এর কোনো আধান নেই। কিন্তু সোডিয়াম পরমাণু যখন তৃতীয় শক্তি স্তর থেকে এই একটা ইলেকট্রন বর্জন করে তখন সে ধনাত্মক আধানে পরিণত হয়, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়। একটি ইলেকট্রন হারানোর পর সোডিয়াম পরমাণু আর আধান নিরপেক্ষ নেই, আধানযুক্ত হয়েছে। এরূপ আধানযুক্ত পরমাণুকে বলে আয়ন। যখন কোনো পরমাণুর আধান যুক্ত হয় তাকে বলা হয় আয়ন। যে আয়নে ধনাত্মক আধান আছে তাকে ক্যাটায়ন বলে। যখন বর্জন বা ত্যাগ করে ইলেকট্রন তখন তাকে বলা হয় ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। তাহলে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারানোর পর ক্যাটায়নে পরিণত হয়েছে। তাহলে সোডিয়াম পরমাণু হচ্ছে একটা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। এবার আরেকটা উদাহরণ দেখা যাক। এই উদাহরণটা হচ্ছে ফ্লোরিনের। আমরা জানি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-7, কারণ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। দেখা যাক ফ্লোরিন স্থিতিশীল অবস্থা অর্জনের জন্য সোডিয়াম পরমাণুর মতো একটা ইলেকট্রন ত্যাগ করবে নাকি একটা ইলেকট্রন গ্রহণ করবে? ফ্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে আছে 7টা ইলেকট্রন। যদি তাকে স্থিতিশীল অবস্থায় যেতে হয়, হয় ফ্লোরিন পরমাণুকে এই 7টা ইলেকট্রন বর্জন করতে হবে, না হলে ফ্লোরিন পরমাণু যদি তার সর্বশেষ শক্তি স্তরে আরেকটা ইলেকট্রন নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে
সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 8টি, তখন ফ্লোরিন পরমাণু একটা স্থিতিশীল অবস্থায় যেতে পারবে। যেহেতু 7টা ইলেকট্রন বর্জন করা একটা পরমাণুর পক্ষে, একটা মৌলের পক্ষে খুবই কঠিন একটা ব্যাপার, তাহলে ফ্লোরিন পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য আরেকটা মৌল, সাপোজ সোডিয়াম মৌল থেকে বা সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন গ্রহণের পর ফ্লোরিনে দেখা যাবে যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেছে, তখন ফ্লোরিন পরমাণু অনেকটা স্থিতিশীল অবস্থায় চলে যাবে। তাহলে এটি আধান নিরপেক্ষ না থেকে আধান যুক্ত হয়ে যাবে। যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন এই ফ্লোরিন পরমাণুটি আর আধান নিরপেক্ষ থাকবে না, তখন সে হয়ে যাবে আধানযুক্ত। ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করার পর ঋণাত্মক আধানযুক্ত হয়েছে। ফ্লোরিন পরমাণু যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে সোডিয়াম থেকে একটা আধান বা একটা ইলেকট্রন গ্রহণ করবে, তখন সে ঋণাত্মক আধানযুক্ত বা অ্যানায়নে পরিণত হবে। যখন ইলেকট্রন বর্জন বা ত্যাগ করে তখন হয়ে যায় পজিটিভ, এবং যখন ইলেকট্রন গ্রহণ করে তখন হয়ে যায় ঋণাত্মক বা অ্যানায়ন। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে সোডিয়াম পরমাণুর তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনটা সোডিয়াম পরমাণু ফ্লোরিন পরমাণুকে দিয়ে দিচ্ছে, কারণ ফ্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথ বা তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন রয়েছে। সোডিয়াম পরমাণু যদি ফ্লোরিন পরমাণুকে এই একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। এভাবে যে ইলেকট্রন গ্রহণ করছে বা বর্জন করছে, এইভাবে একটা পরমাণু আয়নে পরিণত হয়। দুটি পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন বর্জন করে সেটি ক্যাটায়ন। সোডিয়াম পরমাণু হচ্ছে ক্যাটায়ন বা সোডিয়াম প্লাস, কারণ এটা হচ্ছে ধনাত্মক আয়ন। এবং যেটি ইলেকট্রন গ্রহণ করে সেটি হচ্ছে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। এখানে ফ্লোরিন পরমাণু হচ্ছে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন, ফলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অপরের সাথে একটা বন্ধনে আবদ্ধ হয়। এই বন্ধনটা হচ্ছে আয়নিক বন্ধন এবং এভাবে একটা যৌগ গঠন করে। এভাবে দুটি ভিন্ন মৌলের পরমাণু থেকে একটা যৌগ তৈরি হয়। আমরা জানি যে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে বা সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। কিন্তু তোমাদের বইয়ে এই যে ব্র্যাকেটে আমি লিখেছি এভাবে লেখা নেই। তোমাদের বইয়ে লেখা আছে সোডিয়াম তীর চিহ্ন সোডিয়াম আয়ন প্লাস ইলেকট্রন। এভাবে লেখার কারণ হচ্ছে ইলেকট্রন সবসময় ধনাত্মক আয়নের দিকে লিখতে হয়। মানে হচ্ছে সবসময় ডান পাশে যেই সোডিয়াম আয়নটা আছে সেই আয়নটার পাশে ইলেকট্রনটা এভাবে যোগ করতে হয়। এবং ঋণাত্মক আয়নের এই যে ফ্লোরিন হচ্ছে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন, ঋণাত্মক আয়নের বিপরীত দিকে অর্থাৎ তীর চিহ্নের বাঁ পাশে সবসময় ইলেকট্রনটা যোগ করতে হয়। এইভাবে লেখার নিয়ম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই ব্র্যাকেটের এই অংশটা লিখেছি, কিন্তু তোমরা লেখার সময় যখন খাতায় লিখবে তখন সোডিয়াম তীর চিহ্ন সোডিয়াম আয়ন প্লাস ইলেকট্রন এভাবে লিখবে। এভাবে কাটাকাটি করার পর যেটা হয় যে এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা কাটাকাটি চলে যায় এবং থাকে হচ্ছে সোডিয়াম প্লাস ফ্লোরিন তীর চিহ্ন সোডিয়াম আয়ন প্লাস ফ্লোরিন আয়ন। আচ্ছা, এখন আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে।
সৃজনশীল প্রশ্ন 1, এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা 11, একটা মৌল দেওয়া আছে যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। অন্যদিকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18। ওয়াই পরমাণুটার পারমাণবিক সংখ্যাও দেওয়া হয়েছে, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুইটাই দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে ইজিলি আমরা ওয়াই পরমাণুটার ভর সংখ্যা বের করতে পারবো। ক নাম্বার প্রশ্ন, কার্বনের আইসোটোপ কয়টি? খ নাম্বার, ক্যাটায়ন বলতে কি বোঝায়? গ নাম্বার, ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত? এবং ঘ নাম্বার, এক্স ও ওয়াই পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্বক এবং বন্ধন তৈরি করার সক্ষমতা ব্যাখ্যা করো। আচ্ছা, ক নাম্বার উত্তরটা হচ্ছে কার্বনের আইসোটোপ 3টি। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের 3টা আইসোটোপ। কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, এটা চেঞ্জ হবে না, 3টা আইসোটোপেই প্রোটন সংখ্যা সমান থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যাটা চেঞ্জ হবে। এই নিউট্রন সংখ্যার চেঞ্জ হওয়ার কারণে ভর সংখ্যাও চেঞ্জ হবে। প্রথমটা নিউট্রন সংখ্যা হচ্ছে 6টা, দ্বিতীয়টায় নিউট্রন সংখ্যা 7 এবং তৃতীয়টায় নিউট্রন সংখ্যা 8। এই নিউট্রন সংখ্যার চেঞ্জের কারণেই ভর এবং ভর সংখ্যা চেঞ্জ হয়, আমরা আগেও পড়েছি। ক্যাটায়ন কাকে বলে? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। কোনো পরমাণু যদি এক বা একাধিক ইলেকট্রন বর্জিত করে তাহলে সেই পরমাণুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন বা ক্যাটায়নে পরিণত হয়। যেমন সোডিয়াম পরমাণু হচ্ছে একটা ক্যাটায়ন, কারণ সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে যেই একটা ইলেকট্রন আছে, সোডিয়াম পরমাণুটি সেই একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। উদ্দীপক অনুসারে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা 17, সুতরাং ওয়াই মৌলটি হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 এবং এটা নিউট্রন সংখ্যা দেওয়া হয়েছে 18। তাহলে আমরা ভর সংখ্যা বের করতে পারি 17 + 18 = 35, অর্থাৎ ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35। ঘ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে এক্স ও ওয়াই পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে এদের বন্ধন তৈরি করার সক্ষমতা ব্যাখ্যা করো। এক্স ও ওয়াই যে পরমাণুটা রয়েছে এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে এবং ইলেকট্রন বিন্যাস করে এই পরমাণু দুটা কিভাবে একটা বন্ধন তৈরির মাধ্যমে একটা যৌগ গঠন করতে পারে সেটা দেখাতে হবে। উদ্দীপকে এক্স পরমাণুটার পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছে 11, তাহলে আমরা বলতে পারি সোডিয়াম পরমাণু, এবং সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281। সোডিয়াম পরমাণুটি তার সর্ববহিস্থ স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করতে চায়। মৌলগুলোর ধর্মই হচ্ছে তারা একটা স্থিতিশীল অবস্থায় যেতে চায়, এজন্য হয় তারা ইলেকট্রন ত্যাগ করে এবং বা ইলেকট্রন গ্রহণ করে। যখন তারা ইলেকট্রন ত্যাগ করে তখন তারা হয়ে যায় পজিটিভ, সুতরাং এখানেও সোডিয়াম একটা পজিটিভ বা ক্যাটায়ন। সোডিয়াম দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। তোমাদেরকে আগেও বলেছি যে এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নটা একটা সমান চিহ্নের মতো কাজ করে। এই তীর চিহ্নের ডান পাশে যেটা মাইনাস সেটা বাঁ পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। সোডিয়াম পরমাণু থেকে যে ইলেকট্রনটা আমরা মাইনাস করব সেটা বাঁ পাশে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে। কিন্তু জিনিসটা লেখার নিয়ম হচ্ছে এরকম যে ইলেকট্রনটা সবসময় ধনাত্মক আয়নের দিকে যোগ করতে হয়। ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, সুতরাং ওয়াই মৌলটি হচ্ছে ক্লোরিন এবং এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, দ্বিতীয় কক্ষপথে 8, দাঁড়ায় হচ্ছে 10 এবং বাকি থাকে 7, সেই 7টা বসিয়ে দিলাম। কিন্তু
ক্লোরিনের সর্ববহিস্থ স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। সে যদি স্থিতিশীলতা অর্জন করতে চায় তাহলে তাকে আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। সে যদি একটা ইলেকট্রন আরেকটা মৌল থেকে নিয়ে আসতে পারে তাহলে তার সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়ে যাবে এবং সে একটা স্থিতিশীল অবস্থায় চলে যাবে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো। এবং ক্লোরিন গ্যাস ইলেকট্রন গ্রহণের পরে হয়ে যাবে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। এভাবে সোডিয়ামের ত্যাগকৃত একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণু গ্রহণ করে উভয় পরমাণুই স্থিতিশীলতা অর্জন করে। ফলে আয়নদ্বয়ের মধ্যে স্থির আকর্ষণ বল কাজ করে এবং বন্ধন তৈরি হয়। এভাবেই তাদের মধ্যে একটা স্থির আকর্ষণ বল কাজ করে এবং সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়। সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয় এবং ক্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা স্থিতিশীল অবস্থায় চলে যায় এবং এর ফলে দুইটা মৌলের দুইটা পরমাণু একটা যৌগ গঠন করে এবং তাদের মধ্যে একটা আয়নিক বন্ধনের সৃষ্টি হয়। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে এবং ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়েছে। আমরা যদি এগুলো যোগ করি তাহলে দেখা যাবে যে এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা কাটাকাটি চলে যেয়ে সোডিয়াম পরমাণু প্লাস ক্লোরিন পরমাণু তীরচিহ্ন সোডিয়াম আয়ন প্লাস সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন, যেটা একটা সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করেছে। এবং এদের মধ্যে যেই বন্ধনটা সৃষ্টি হয়েছে এই বন্ধনটাকে বলা হয়েছে আয়নিক বন্ধন। এখানে একটা চিত্রের সাহায্যে আমরা বুঝতে পারি, এই যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে এই একটা ইলেকট্রন দিয়ে দিল ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে। এভাবে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন তৈরি হলো। প্রথমে এই যে সোডিয়াম এবং ক্লোরিন এরা ছিল পরমাণু, আধান নিরপেক্ষ, এদের কোনো আধান ছিল না। কিন্তু এভাবে ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এরা কি হয়েছে, আধান যুক্ত হয়েছে। সোডিয়াম পরমাণু হয়েছে ধনাত্মক এবং ক্লোরিন পরমাণু হয়েছে ঋণাত্মক। এখন আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন 2। সৃজনশীল প্রশ্ন 2-এ দুইটা ছবি দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে মোট ইলেকট্রন রয়েছে 11টি। তাহলে বোঝাই যাচ্ছে ছবিটা দেখে, যেহেতু 11 অর্থাৎ পারমাণবিক সংখ্যা 11, আমরা জানি সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 11, তাহলে এই মৌলটি হচ্ছে সোডিয়াম। এবং দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছি যে প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, তার মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 1, তাহলে এই মৌলটি হচ্ছে হাইড্রোজেন। এখন আমরা অ্যান্সারগুলো দেখি। অ্যাটম শব্দের অর্থ কি? অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু। দ্বিতীয় কোয়েশ্চেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায়? নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। যদি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হয়, সে 8 বলতে বোঝায় অক্সিজেনের নিউক্লিয়াসে 8টা প্রোটন রয়েছে, কারণ আমরা জানি প্রোটন সংখ্যাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। গ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, উদ্দীপকে 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো। এই যে 1 নং চিত্রটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই 1 নং চিত্রটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয় ব্যাখ্যা করো। তোমাদের কি মনে হয়? এই 1 নং চিত্রটি এখনো সক্রিয় না, কারণ পরমাণুটিতে 11টি ইলেকট্রন রয়েছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম চায় একটা স্থিতিশীল অবস্থায় যেতে। সুতরাং সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় বা
ক্যাটায়নে পরিণত হয়। যখন কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন গ্রহণ করে ক্যাটায়নে বা অ্যানায়নে পরিণত হয়, সেই মৌলগুলো একটা সক্রিয় অবস্থায় চলে যায় বা স্থিতিশীল অবস্থায় চলে যায়। যেহেতু সোডিয়াম মৌল বা পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়, তাই সোডিয়াম একটি সক্রিয় পরমাণু। যখন সোডিয়াম পরমাণুটা একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে বা ক্যাটায়নে পরিণত হয় এবং এর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তখনই আমরা বলতে পারবো এটা সক্রিয়। ঘ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে 1 ও 2 নং চিত্রের পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। এদের পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি 281। মৌলটির ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো আচরণ করে এবং স্থিতিশীলতা অর্জন করে। নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 28, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 10। সোডিয়াম পরমাণু এই নিষ্ক্রিয় গ্যাসের মতো খুব অভিজাত হওয়ার চেষ্টা করে বা একটা স্থিতিশীল অবস্থায় যাওয়ার চেষ্টা করে। তখন কি করে সে এই একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। সুতরাং 1 নং চিত্রে পরমাণুটির ইলেকট্রন সংখ্যা মৌলটির ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সোডিয়াম সর্ববহিস্থ স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো আচরণ করে, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করে। তাই সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। এবং 2 নং চিত্রে পরমাণুটির ইলেকট্রন সংখ্যা 1, অর্থাৎ প্রোটন সংখ্যা 1, এবং এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ 1, এবং সে একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে তাকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। হাইড্রোজেন অধাতু হওয়ায় ইলেকট্রন গ্রহণ বা শেয়ার করে সে করে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো একটা স্থিতিশীল অবস্থায় অর্জন করে। এটাই হচ্ছে সোডিয়াম এবং হাইড্রোজেন কিভাবে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো একটা স্থিতিশীল অবস্থা অর্জন করে। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এবং হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে। আচ্ছা, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি। একটি পরমাণুতে কোথায় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে তা চিত্রে এঁকে বর্ণনা করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কেন্দ্রে নিউক্লিয়াসে একটা প্রোটন আছে। একটা প্রোটন থাকার অর্থ একটা ইলেকট্রন থাকবে এবং একটা নিউট্রন আছে। এভাবে তোমরা একটা ছবি এঁকে ছবিতে চিহ্নিত করবে কোনটা প্রোটন, ইলেকট্রন এবং কোনটা নিউট্রন এবং কোথায় থাকে নিউক্লিয়াস। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। এটা খুবই ইজি, তোমরা সবাই পারো। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। প্রথম কক্ষপথে থাকে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকে 5টি ইলেকট্রন। এটাই হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের ছবি। তৃতীয় কোয়েশ্চেনটা হচ্ছে পরমাণু কেন আয়নে পরিণত হয় তা ব্যাখ্যা করো। প্রত্যেক পরমাণু তার সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে একটা স্থিতিশীল অবস্থা অর্জন করতে চায়, ফলে পরমাণু আয়নে পরিণত হয়। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281। এই একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম পরমাণু চায় একটা স্থিতিশীল অবস্থা অর্জন করতে, এবং এভাবে সোডিয়াম পরমাণু কি হয়, ক্যাটায়নে পরিণত হয়। তোমাদের বইয়ে আরেকটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে
3 নম্বর কোয়েশ্চেন, চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আলোচনা করো। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রে কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আমরা আগেও পড়ে এসেছি। আইসোটোপের যে তেজস্ক্রিয় রশ্মি, এই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে এর একটা ব্যবহার আমরা লক্ষ্য করেছি। যেমন কোনো একটা সিরিঞ্জে যদি আমরা আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি নিয়ে কোনো মানুষের রক্তে ইনজেক্ট করি, রক্তের মাধ্যমে সেই আইসোটোপটা পুরো দেহে ছড়িয়ে যায় এবং ছড়ানোর পরে একটা ক্যামেরা বা একটা স্ক্যানারের সাহায্যে যদি আমরা পুরো বডি স্ক্যান করি, আমরা দেখতে পারবো যে কোনো রক্তনালী যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা ক্যামেরায় ধরা পড়বে, কারণ সেটা আইসোটোপ দ্বারা চিহ্নিত করা হয়েছে। বা কোনো দেহ কোষে যদি ক্যান্সার কোষ থাকে, সেটা চিহ্নিত করার জন্য বা ধ্বংস করার জন্য আমরা আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে সেটা করতে পারবো। কৃষিক্ষেত্রেও সেম, ফসফরাসের যেই আইসোটোপটা আছে সেটা যদি আমরা গাছে ইনজেক্ট করি, তখন আমরা বুঝতে পারবো যে ফসফরাসের এই আইসোটোপটা কিভাবে গাছের পুরো বডিতে ছড়িয়ে পড়ছে বা একটা গাছের কি পরিমাণের সার প্রয়োজন। এবং সবচেয়ে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে অ্যানায়ন বা ক্যাটায়ন বা অ্যানায়ন কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো। আমরা জানি ক্যাটায়ন তৈরি হয় একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। সোডিয়াম পরমাণুর উদাহরণ দিয়ে তোমরা এটা দেখাবে যে কীভাবে সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। এবং অ্যানায়ন তৈরি হয় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বা ঋণাত্মক আধানে পরিণত হওয়ার মাধ্যমে। এখানে ফ্লোরিন পরমাণু কিভাবে একটা ইলেকট্রন গ্রহণ করে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়, সেটাই হচ্ছে অ্যানায়নের উদাহরণ। তোমরা এই উদাহরণ দুটো দিয়ে দেখাবে। উদাহরণ হচ্ছে মাস্ট এই কোয়েশ্চেনের জন্য। শূন্যস্থান পূরণ করো। প্রথমটা হচ্ছে ডাল্টনের মতবাদে পরমাণু অবিভাজ্য। দ্বিতীয়টা, পরমাণুর ভরের প্রায় পুরোটাই থাকে নিউক্লিয়াসে। পরমাণুর বেশিরভাগ জায়গা থাকে ফাঁকা। পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। একটি মৌলের আইসোটোপের প্রোটন সংখ্যা সমান। বিভিন্ন আইসোটোপের প্রোটন সংখ্যা সমান থাকে, কিন্তু আমরা জানি নিউট্রন সংখ্যা ভ্যারি করে। বহু নির্বাচনী প্রশ্ন, একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 8টি। রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে পরমাণুর বেশিরভাগ অংশই থাকে ফাঁকা। এ ছিল তোমাদের আজকের লেকচার। আচ্ছা, আরও দুটো কোশ্চেন বাকি রয়ে গেছে। কোনো মৌলে একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে। পরমাণুটির ভর কত? প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগ করে আমরা ভর পাবো, তার মানে হচ্ছে 18 গ। এবং উদ্দীপকের মৌলটি কি? আচ্ছা, কোন মৌলের পারমাণবিক সংখ্যা 18? আমরা জানি নিয়নের পারমাণবিক সংখ্যা 18। আজকে তোমাদের লেকচারটা এতটুকু পর্যন্তই। ধন্যবাদ।